নতুন একটা ভাষা শেখার ইচ্ছেটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে, তাই না? হোক সেটা স্প্যানিশ, জাপানিজ বা অন্য যে কোনো ভাষা। কিন্তু সমস্যাটা হয় কি, শুরু করার পর অনেকেই একটা জায়গায় আটকে যান। চলুন আজ আমরা জানব কিভাবে শুধু অ্যাপের ওপর ভরসা না করে একটা সায়েন্টিফিক উপায়ে বেশ দ্রুত নতুন ভাষা শেখা যায়। এই অভিজ্ঞতাটা খুব পরিচিত, তাই না? দিনের পর দিন ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপে সময় দেওয়া হচ্ছে, অনেক নতুন শব্দও শেখা হচ্ছে, কিন্তু যখনই কারো সাথে গুছিয়ে কথা বলতে যাওয়া হয় তখনই যেন সব গুলিয়ে যায়। মনে হয় শব্দ তো জানি, কিন্তু বাক্যটা ঠিকঠাক আসছে না। আচ্ছা, তাহলে ভুলটা হচ্ছে কোথায়? তো আমাদের প্রথম প্রশ্নটাই হলো, এই যে এত জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ অ্যাপগুলো আছে ভাষা শেখার জন্য, সেগুলোই কি যথেষ্ট? অনেকেই ভাবেন রোজ একটু একটু করে অ্যাপে সময় দিলেই হয়তো কাজ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা কিন্তু একটু অন্যরকম। সত্যি বলতে অ্যাপগুলো দিয়ে শব্দভাণ্ডার হয়তো বেশ ভালোই বাড়ে, কিন্তু আসল সমস্যাটা বোঝা যায় যখন বাস্তবে কথা বলতে হয়। অ্যাপে হয়তো লেভেল বাড়ছে, কিন্তু সত্যিকারের কথোপকথনের দক্ষতায় একটা বড় ঘাটতি থেকে যায়। আর এখানেই অনেক শিক্ষার্থী নিজেদেরকে আবিষ্কার করেন যে তারা একটা জায়গায় আটকে গেছেন। তাহলে এর থেকে বের হওয়ার উপায়টা কি? শুনতে একটু অবাক লাগলেও এর প্রথম সমাধানটা কিন্তু খুব পুরনো আর দারুণ কার্যকর একটা জিনিস: পাঠ্য বই। হ্যাঁ, একটা ভালো টেক্সট বুক একটা ভাষার মজবুত ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি করে দিতে পারে। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার একদম মূল পয়েন্ট। শুধু অ্যাপের ওপর নির্ভর না করে একটা বেসিক টেক্সট বুক যদি শুরু থেকে শেষ করা যায়, তাহলে ভাষার পুরো কাঠামোটা বোঝা যায়। আর এই ফাউন্ডেশনটা একবার তৈরি হয়ে গেলে এর ওপর বাকি স্কিলগুলো গড়ে তোলা কিন্তু অনেক সহজ হয়ে যায়। এখন এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। অ্যাপগুলো কিন্তু দারুণ, বিশেষ করে নতুন নতুন শব্দ শেখার জন্য বা গেমের মাধ্যমে শেখাটাকে মজার করে তোলার জন্য। কিন্তু একটা ভাষার ব্যাকরণ, তার কাঠামো, মানে বাক্যগুলো কিভাবে তৈরি হয়, এই গভীর জ্ঞানটা কিন্তু টেক্সট বুকই দেয়। টেক্সট বুকই শেখায় শব্দগুলোকে সঠিকভাবে ব্যবহার করে কিভাবে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হয়। আচ্ছা, ফাউন্ডেশন তো তৈরি হলো। এরপর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে সেটা হলো শোনার দক্ষতা বাড়ানো। তবে এখানে একটা ছোট্ট কিন্তু খুব পাওয়ারফুল কৌশল আছে, আর সেটা হলো সাবটাইটেল ছাড়া শোনার অভ্যাস করা। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। যখন আমরা সাবটাইটেল বন্ধ করে দিই, তখন আমাদের ব্রেন আর স্ক্রিনের লেখা পড়ার সুযোগ পায় না। তখন তাকে বাধ্য হয়েই কানে যা শুনছে সেটার উপর পুরোপুরি মনোযোগ দিতে হয়। শব্দ শুনেই তার অর্থ, তার আবেগ বোঝার চেষ্টা করতে হয়। এই যে ব্রেনকে একটু বেশি খাটানো, এতেই কিন্তু শোনার দক্ষতাটা খুব দ্রুত বাড়তে থাকে। আর এই পদ্ধতিটা ব্যবহার করা কিন্তু একদমই সহজ। প্রথমে যে ভাষা শিখছেন সে ভাষার একটা মুভি বা কোনো ভিডিও চালু করুন। এরপর সব ধরনের সাবটাইটেল, বাংলা, ইংরেজি বা অন্য কিছু, সব বন্ধ করে দিন। এবার শুধু শুনে যান, পড়ার চেষ্টা না করে মনোযোগ দিন কথাগুলোর অর্থ আর বক্তার আবেগটা বোঝার দিকে। দেখবেন কিছুদিন পরে মস্তিষ্ক নিজে থেকেই শব্দ আর অর্থের মধ্যে একটা কানেকশন তৈরি করে নিচ্ছে। যখন টেক্সট বুক থেকে পাওয়া জ্ঞান আর সাবটাইটেল ছাড়া শোনার এই অভ্যাসটা একসাথে হয়, তখনই একটা ম্যাজিকের মতো ব্যাপার ঘটে। একটা শক্তিশালী অবস্থা তৈরি হয়, যেটাকে বলে ইমার্শন, মানে ভাষায় নিজেকে পুরোপুরি ডুবিয়ে দেওয়া। ইমার্শন মানে কিন্তু শুধু একগাদা শব্দ মুখস্থ করা নয়। এটা হলো ভাষাটাকে ভেতর থেকে অনুভব করা। এই পর্যায়ে এসে ব্রেইন শুধু শব্দ বা ব্যাকরণ নয়, বরং ওই ভাষার সংস্কৃতি, তার ভাব প্রকাশের ধরন, এগুলো বুঝতে শুরু করে। আর তখনই ভাষাটা আর পরের থাকে না, নিজের হয়ে ওঠে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম: টেক্সট বুক থেকে পাওয়া ব্যাকরণের শক্ত ভিত্তি আর তার সাথে সাবটাইটেল ছাড়া শোনার অভ্যাস, এই দুটো জিনিস যখন একসাথে কাজ করে, তখনই সত্যিকারের ইমোশন তৈরি হয় আর ভাষা শেখার গতিটাও বেড়ে যায় বহুগুণ। তো এতক্ষণের আলোচনা থেকে মূল বিষয়গুলো তাহলে কি দাঁড়ালো? চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। কিভাবে এই কার্যকর পদ্ধতিটা নিজেদের শেখার প্রক্রিয়ায় কাজে লাগানো যেতে পারে। তাহলে অনর্গল কথা বলার পথে যেতে হলে করণীয়টা কি? প্রথমত, একটা বেসিক টেক্সট বুক শেষ করে ভাষার ভিত্তিটাকে মজবুত করতে হবে। দ্বিতীয়ত, সাবটাইটেল ছাড়া শোনার অভ্যেস করে কানকে তৈরি করতে হবে। এই দুটোকে মিলিয়েই আসবে সত্যিকারের ইমার্শন, আর ফোকাসটা থাকবে মুখস্থ করার বদলে
ভাষাটাকে সক্রিয়ভাবে বোঝার দিকে। একটা জিনিস কিন্তু মাথায় রাখা দরকার, শেখার পদ্ধতিতে এই ছোট্ট কিছু পরিবর্তন আনলেই কিন্তু দক্ষতার ক্ষেত্রে একটা বিশাল ফলাফল আসতে পারে। তাই শুধু অ্যাপের পেছনে ঘন্টার পর ঘন্টার সময় না দিয়ে এই কৌশলগুলো একবার চেষ্টা করে দেখাই যেতে পারে। অনেকেই তো এখন নতুন নতুন ভাষা শেখার চেষ্টা করছেন। এই যে কৌশলগুলোর কথা বলা হলো, এর মধ্যে কোনটি সবচেয়ে বেশি কার্যকর বলে মনে হয়? এই ছোট পরিবর্তনগুলোই কিন্তু একজনকে সাধারণ শিক্ষার্থী থেকে একজন দক্ষ ভাষাবিদ হিসেবে গড়ে তুলতে পারে। ভাবার মতো বিষয়, তাই না? শেখার পুরো যাত্রাটাকেই কিন্তু আরও অনেক বেশি কার্যকর করে তোলা সম্ভব।